এইবার আমি তোমাদের থার্ড সেমিস্টারে যে থার্মোডাইনামিক্সের পার্টটা যেটা আছে সেইটাই এখানে আলোচনা করব, এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে সেইগুলো ডিসকাস করা হবে। ঠিক আছে? তো দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে থার্মোডাইনামিক্সের কিছু কিছু বেসিক লস এইগুলো তোমরা পড়েছো। যেমন ধরো ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, জেরোথ ল। থার্ড লটা হয়তো এখনও পড়া হয়নি, কিন্তু ফার্স্ট, সেকেন্ড এবং জেরোথ ল এগুলো পড়ানো হয়েছে। তো তখন পড়াতে গিয়ে তোমরা নিশ্চয়ই এই যে এইরকম চারটে কোয়ান্টিটির সঙ্গে পরিচিত হয়েছো। ঠিক আছে? এই চারটে কোয়ান্টিটি কি না, ইউটা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি, এইচটা হচ্ছে এনথালপি, এটা হচ্ছে হেলমজ ফ্রি এনার্জি, আর জিটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। সো এইগুলো কিন্তু মানে ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটিস, থার্মোডাইনামিক্সের এগুলো ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটিস, যেগুলো আমরা কিন্তু থার্মোডাইনামিক্স পড়তে গেলে এইগুলোর সঙ্গে পরিচিত হই আর কি। সো সেখানে এগুলো একটু খেয়াল করে দেখবে, এগুলোকে আমরা বলি স্টেট ফাংশন। থার্মোডাইনামিক্সের অ্যাকচুয়ালি দু রকম ফাংশন হয়, একটা হচ্ছে স্টেট ফাংশন আর একটা হচ্ছে পাথ ফাংশন। সো এগুলো হচ্ছে তোমার স্টেট ফাংশন। কার ফাংশন? স্টেট ফাংশন যদি হয় কার ফাংশন না, ইউটা হচ্ছে ইজ এ ফাংশন অফ, এভাবে অ্যাকচুয়ালি এভাবে ডিফাইন করছে। এটা লেখার অর্থ হচ্ছে, এই যে এই লাইনটা লেখার অর্থ হচ্ছে, এই লাইনটা লেখার অর্থ হচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ এস। এস মানে এখানে হচ্ছে এন্ট্রপি এবং ভি ভলিউম। ঠিক আছে? সো এস, ইউ ইজ এ ফাংশন অফ এস অ্যান্ড ভি, এইচ ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড প্রেসার, এ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো তোমার এখানে একটু অড লাগতেই পারে কি না, তোমরা কিন্তু শুরুর দিকে পড়েছো যে ইউ ইউ ইজ এ ফাংশন অফ, ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। এটা পড়েছো, ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। সো কিন্তু এখানে আমি কি বলছি না, ইউ ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড ভলিউম। ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে একটা স্টেট ফাংশনকে, হ্যাঁ, আদার আদার স্টেট ভেরিয়েবলের সাপেক্ষে, হ্যাঁ, আদার স্টেট ভেরিয়েবলের সাপেক্ষে আমরা এক্সপ্রেস করতে পারি। সো কখনো তুমি ইউটাকে টি অ্যান্ড ভির সাপেক্ষে এক্সপ্রেস করতে পারো, কখনো সেটা এস অ্যান্ড ভির সাপেক্ষেও এক্সপ্রেস করতে পারো। তো আমি এখানে এস এবং ভির সাপেক্ষে কেন এক্সপ্রেস করছি না, সেটা অ্যাকচুয়ালি এই যে এই ইকুয়েশনটার কারণে। ঠিক আছে? সো এইভাবে এক্সপ্রেস করার অর্থ হলো ইউটা হচ্ছে এন্ট্রপি এবং ভলিউমের উপর নির্ভরশীল, যার অর্থ তুমি যদি এন্ট্রপি পরিবর্তন করাও এবং ভলিউম পরিবর্তন করাও, তাহলে তোমার ইউটাও পরিবর্তন হবে। এই জিনিসটা কিন্তু এই ধরনের ইকুয়েশন থেকে অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে? এই ইকুয়েশনটা আবার কোথা থেকে পেয়েছি না, এই ইকুয়েশনটা পেয়েছি আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে, যেখানে বলা হয় যে ডি ইউ ইজ ইকাল টু ডি ক্রস কিউ প্লাস ডি ক্রস ডব্লিউ। আবার তুমি যদি সেকেন্ড ল অ্যাপ্লাই করো, তাহলে যে সেকেন্ড ল অ্যাপ্লাই করলে আমরা কি লিখি না, ডিএস আমরা লিখি, ডিএস ইজ ইকাল টু ডি ক্রস কিউ, ডি ক্রস কিউ বাই টি, ডি ক্রস কিউ রিভার্সিবল বাই টি। সো তার মানে ডি ক্রস কিউ ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি, টিডিএস। সো এখানে টিডিএস বসালে কি পাই না, ডি ইউ ইজ ইকাল টু টিডিএস মাইনাস আবার ডি ক্রস ডব্লিউ মানে ওয়ার্কটা হচ্ছে তোমার মাইনাস পিডিভি। সো তার মানে এই ইকুয়েশনটা পাচ্ছি। এই ইকুয়েশনটা কি বলে দেখো, হোয়াট ইজ ডিএস। ডিএস হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, হোয়াট ইজ ডিভি, সেটা হচ্ছে ভলিউমের পরিবর্তন। তার মানে এই ইকুয়েশনটা বলে যে তোমার
এন্ট্রপির পরিবর্তন এবং ভলিউমের পরিবর্তন হলে ইউর পরিবর্তনটা ঠিক কতটা হবে। তার মানে যেহেতু এন্ট্রপি এবং ভলিউম পরিবর্তন হলে ইউর পরিবর্তন হচ্ছে, তাই আমরা বলতে পারি যে ইউ ডিপেন্ডস অন এন্ট্রপি অ্যান্ড ভলিউম, যার অর্থ ইউ ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড ভলিউম, যেটা এখানে লেখা হয়েছে। ঠিক আছে। সো একইভাবে এখানে যেমন ডি ইউটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করেছি, তুমি এনথালপির চেঞ্জটাকেও একইভাবে, সো ডিএইচ ইজিক্যাল টু টি ডিএস প্লাস ভিডিপি এইভাবে এক্সপ্রেস করতে পারো। সো আমি যদি বলি যে এই ইকুয়েশনটা কোথা থেকে এসছে, যে এইটা কিভাবে নিয়ে আসা হলো, না এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছে তোমার এইরকম ভাবে। আমরা জানি যে এনথালপি ইজিক্যাল টু ইন্টারনাল এনার্জি প্লাস পি ইন্টু ভি। এবার এই ইকুয়েশনটাকে এইটার বোথ সাইডকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে না ডিএইচ ইজিক্যাল টু ডিইউ প্লাস পিডিবি প্লাস ভিডিপি। আবার দেখো, আগের আগের এই ইউর বেলায় আমরা দেখেছি কি না ডিইউ ইজিক্যাল টু হচ্ছে তোমার টি টি ডিএস ডিএস মাইনাস পি মাইনাস পি ডি ভি। ঠিক আছে। তার মানে এখানে তুমি যদি ডিইউর জায়গায় বসাও যে এই যে এখানে এই যে ডিইউটা লেখা আছে যে ডিইউ ইজিক্যাল টু টিডিএস মাইনাস পিডিবি, তাহলে টিডিএস মাইনাস পিডিবি বসালে আলটিমেট কি পাচ্ছ, তো ডিএইচ ইজিক্যাল টু টিডিএস প্লাস ভিডিপি, ডিএইচ ইজিক্যাল টু টিডিএস প্লাস ভিডিপি, যেটা বলছে যে ডিএস এন্ট্রপির পরিবর্তন, ডিপি প্রেসারের পরিবর্তন। ঠিক আছে। সো এই লাইনটা বলছে যে এন্ট্রপি এবং প্রেসারের পরিবর্তন হলে এনথালপির পরিবর্তনটা কিরকম হবে। তার মানে এনথালপিটা ডিপেন্ডস অন এন্ট্রপি অ্যান্ড প্রেসার। তার মানে এনথালপি ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড প্রেসার। সো এইগুলো তুমি যদি একটু বিশ্লেষণ করো পরের যে লাইন, সো এই লাইনটা আবার এখানে আসি যে এই লাইনটা কি করে আসছে, এই ইকুয়েশনটা, এই চারটে হচ্ছে ফান্ডামেন্টাল রিলেশন ইন থার্মোডাইনামিক্স। সো এই রিলেশনটা, এগুলো কিন্তু দরকার, এই রিলেশনগুলো, এই চারটে রিলেশন কীভাবে আসছে সেটা কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, দরকার, এগুলো অনেক জায়গায় আমরা কাজে লাগাবো। সো এই থার্ড ফান্ডামেন্টাল ইকুয়েশনটা কোথা থেকে আসছে, সেটা আসছে এইভাবে যে আমরা জানি যে এ ইজিক্যাল টু ইউ মাইনাস টিএস, এটা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জির ডেফিনেশন, ইন্টারনাল এনার্জি মাইনাস টিএস। তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো বোথ সাইড, সো ডিএ ইজিক্যাল টু ডিইউ মাইনাস টিডিএস মাইনাস এসটিটি। আবার দেখো এই যে ডিইউর ফর্মটা এখান থেকে তুলে নিয়ে এসে বসাও, টিডিএস মাইনাস পিডি। সো আলটিমেট, সরি এটা হবে তোমার আলটিমেট কি হলো, এটা অ্যাকচুয়ালি এইচ হবে না, এটা হবে তোমার এ। সো এটা ডিএ ইজিক্যাল টু কি দাঁড়ালো তাহলে না মাইনাস এসডিপি মাইনাস পিডিবি। তার মানে দেখো ডিএ ইজিক্যাল টু মাইনাস এসডিটি মাইনাস পিডিবি, তার অর্থ হেলমহোল্টজ ফ্রি এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। ফোর্থ ফান্ডামেন্টাল রিলেশনটা কোথা থেকে আসছে, ঠিক আছে, সেটা আসছে এরকম, আবার সেই গিবস এনার্জির ডেফিনেশন থেকে আসছে। গিবস এনার্জি জি ইজিক্যাল টু এইচ মাইনাস টিএস, এটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি এরপরে জিনিস পাবে সেখানে ডিএইচ, এই ডিএইচের যে ফর্ম এখানে পেয়েছো, এই যে এই জায়গাটাতে যে পেয়েছো, এটা তুমি যদি বসাও তাহলে আবার, সরি এটা ভুল লেখা হয়েছে এখানে, এটা অ্যাকচুয়ালি জি হবে। সো এটা অ্যাকচুয়ালি জি হবে। সো ডিজি ইজ ইকুয়াল টু মাইনাস এস ডিটি, সরি এটা প্লাস হবে, ইয়েস, এটা সমান হবে না, এটা প্লাস হবে। সো প্লাস প্লাস এটা বড় ভি হবে ভিডিপি। ঠিক আছে। সো ডিজি যেহেতু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি। সো এই রিলেশনটা কিন্তু আমরা গিবস এনার্জির যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে কিন্তু এই রিলেশনটা পেয়ে যাচ্ছি। তো যে রিলেশনটা আমাকে এটা বলছে যে জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কিন্তু এই যে চারটে রিলেশন এখানে লেখা হয়েছে, এইগুলো কিন্তু কি বলা যায় যে সমস্ত সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। দিস ফোর ডেফিনেশন, মানে হচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড ভলিউম, এইচ ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড প্রেশার, এই ডেফিনেশনগুলো শুধুমাত্র
ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ক্লোজ ক্লোজ সিস্টেম। আবার মানে সকল ক্লোজ সিস্টেম নয়, যে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে মাসের ভেরিয়েশন হয় না, ঠিক আছে। তো এখানে প্রথমে আসি যে ক্লোজ সিস্টেম কাকে বলে। না, ক্লোজ সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যেখানে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে মাসের আদান প্রদান হবে না, ঠিক আছে। তাহলে তাকে আমরা বলছি ক্লোজ সিস্টেম। আবার এই ক্লোজ সিস্টেমকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে একটা একটা এক ধরনের সিস্টেম যেখানে কোনো রিয়াকশন হচ্ছে না, কোনো রিয়াকশন হচ্ছে না, নো রিয়াকশন, সো নো রিয়াকশন, ঠিক আছে। আর একটা ক্লোজ সিস্টেম যেখানে রিয়াকশন হচ্ছে, যেখানে রিয়াকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে, ঠিক আছে। কারণ ধরো যদি রিয়াকশন না হয় তাহলে সেখানেও যেমন তোমার মানে বেসিক্যালি আমি যদি বাউন্ডারিটাকে ইমপারমিয়েবল বানাই, মানে মাস ফ্লো করতে পারবে না, এরকম যদি আমি সিস্টেমের বাউন্ডারিটা বানাই তাহলে সেক্ষেত্রে সেটা ক্লোজ সিস্টেম হবে। এবারে সেই বাউন্ডারির মধ্যে কোনো রিয়াকশন হতেই পারে, আবার রিয়াকশন নাও হতে পারে। দেখো, রিয়াকশন হওয়া মানে তোমার সিস্টেমের যে কম্পোজিশন সেটা কিন্তু পরিবর্তনশীল। কম্পোজিশন মানে কোন উপাদানের পরিমাণ কত আছে, এইটা হচ্ছে কম্পোজিশন। সো রিয়াকশন হওয়া মানে ধরো আমি এরকম একটা বললাম যে H2 H2 প্লাস প্লাস O2, H2 প্লাস O2, ঠিক আছে। তো এরকম একটা রিয়াক্টিভ মিক্স সিস্টেম ধরলাম ধরো, ঠিক আছে। ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম, ধরো প্ল্যাটিনাম আমি এখানে অনুঘটন হিসেবে রাখছি, ঠিক আছে। তাহলে প্ল্যাটিনামের প্রেজেন্সে কিন্তু রিয়াকশনটা হবে, এবং রিয়াকশনটা হওয়া মানে দেখো যে হাইড্রোজেনের পরিমাণ ধীরে ধীরে কমবে, অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমবে, এবং জলের পরিমাণটা ধীরে ধীরে বাড়বে। তার মানে এই যে সিস্টেম, রিয়াক্টিভ সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু তোমার উপাদানের মোল সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। আবার দেখো, যদি কোনো রিয়াকশন না হয় তাহলে পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই নেই। তার মানে ক্লোজ সিস্টেম দু রকম হতে পারে, যে জায়গায় কম্পোজিশন কম্পোজিশন মানে কোন উপাদানের পরিমাণ কত আছে সেটা অপরিবর্তিত থাকবে, মানে নো রিয়াক্টিভ সিস্টেম, নন রিয়াক্টিভ সিস্টেম। আর একটা সিস্টেম যেখানে কম্পোজিশন ভ্যারি করতে পারে, মানে ভেরিয়েবল কম্পোজিশন, ঠিক, মানে সেটা বেসিক্যালি হচ্ছে রিয়াক্টিভ সিস্টেম, ঠিক আছে। তো আমি যেটা বলছি না, এই যে চারটে ডেফিনেশন, এই চারটে ডেফিনেশন কিন্তু শুধুমাত্র নন রিয়াক্টিভ ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বা এই যে চারটে ফান্ডামেন্টাল রিলেশন এখানে আমি লিখেছি, এই চারটে রিলেশন হচ্ছে অ্যাপ্লিকেবল অনলি ফর নন রিয়াক্টিভ ক্লোজ সিস্টেম। তাহলে আদার সিস্টেমগুলোর ক্ষেত্রে কী হবে, মানে ধরো ওপেন সিস্টেম অথবা ক্লোজ সিস্টেম উইথ ভেরিয়েবল কম্পোজিশন, তাদের ক্ষেত্রে ডেফিনেশনটা কী হবে? তাদের ক্ষেত্রে ডেফিনেশনটা হবে ঠিক এই রকম। মানে কি না, ইউ ইজ নট এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড ভলিউম অনলি। ইউ কিন্তু শুধুমাত্র এন্ট্রপি এবং ভলিউমের ফাংশন নয়, সেটা উপাদানগুলির মোল সংখ্যার উপরেও নির্ভর করবে। যেখানে N1 N2, N1টা হচ্ছে ফার্স্ট যে কম্পোনেন্ট তার মোল নাম্বার, N2টা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্টের মোল নাম্বার, N3টা হচ্ছে থার্ড কম্পোনেন্টের মোল নাম্বার, ডট ডট ডট। তো ইউটা কিন্তু শুধুমাত্র এন্ট্রপি এবং ভলিউমের উপর ডিপেন্ড করে না, সেটা তোমার হচ্ছে উপাদানগুলির মোল সংখ্যার উপরেও নির্ভর করে। কেন না, আমরা বলেছি যে ইউ ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলে? যেগুলো মাস ডিপেন্ডেন্ট, সাইজ ডিপেন্ডেন্ট, সিস্টেমের সাইজের ওপর যেগুলোর ভ্যালু ডিপেন্ড করে সেগুলোকে আমরা বলি এক্সটেন্সিভ প্রপার্টি। সিস্টেমের সাইজ মানে, তো সিস্টেম মানে সেখানে মূল সংখ্যার পরিমাণ, কম্পোনেন্টগুলোর পরিমাণ কীরকম, ঠিক আছে। তো তার মানে তুমি ওপেন সিস্টেম বা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কী লিখতে পারো? সো ইউ ইজ ইকুয়াল টু দিস ওয়ান।
সিমিলারলি এইচ ইজিক্যাল টু, কারণ এইচটাও এক্সটেন্সিভ প্রপার্টি, এটাও এক্সটেন্সিভ প্রপার্টি, জিটাও এক্সটেন্সিভ প্রপার্টি। সো এইভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে। সো যেখানে আগের স্লাইডে শুধুমাত্র দুটো ভেরিয়েবলের ফাংশন লেখানো হয়েছে, যেটা কিনা শুধুমাত্র নন রিয়াক্টিভ ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু ওপেন সিস্টেম বা ক্লোজ সিস্টেম উইথ ভেরিয়েবল কম্পোজিশন মানে হচ্ছে রিয়াক্টিভ ক্লোজ সিস্টেম, তাদের ক্ষেত্রে আরও কিছু অ্যাডিশনাল ভেরিয়েবল আসবে, সেগুলো হচ্ছে মোল নাম্বার, কম্পোনেন্টগুলোর মোল নাম্বার। তো এইভাবে আমরা লিখতে পারি। এই ইকুয়েশন থেকে কিন্তু তুমি আগের স্লাইডে যে ইকুয়েশনগুলো ছিল সেইগুলো তুমি অটোমেটিক্যালি নিয়ে আসতে পারো। কি করে না, তুমি যদি নন রিয়াক্টিভ সো নন রিয়াক্টিভ কোনো সিস্টেম ভাবো, তাহলে কিন্তু এইগুলো তোমার থ্রু আউট কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। মানে এইগুলো কনস্ট্যান্ট থাকছে, তার মানে বেসিক্যালি ইউটা কার উপর নির্ভর করছে না এস এবং ভির উপর। কারণ এইগুলো যদি কনস্ট্যান্ট থাকে, এদের তো পরিবর্তনের কোনো প্রশ্নই আসছে না, তাহলে আমি ইউর যে পরিবর্তনটা দেখো সেটা মেনলি কার কারণে, এনট্রপি এবং ভলিউমের পরিবর্তনের কারণে। তার মানে এই যে ডেফিনেশনটা কিন্তু মোর জেনারেল ডেফিনেশন, ঠিক আছে। সো এটা তুমি ওপেন সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, এটা রিয়াক্টিভ ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, মানে ওপেন সিস্টেম বা রিয়াক্টিভ। এখানে একটা কথা বলি যে ওপেন সিস্টেম কাকে বলে, না যে সকল সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে মাসের আদান প্রদান হয়। মাসের আদান প্রদান হওয়া মানে কি, তোমার সিস্টেমের যে মাস, সিস্টেমের যে উপাদানগুলির মাস, সেগুলো কি একই থাকবে না, সেইগুলো পরিবর্তন হবে, ঠিক আছে। তার মানে ওপেন সিস্টেমের ক্ষেত্রে ওই যে কম্পোজিশনের যে কম্পোনেন্টগুলোর যে কম্পোজিশন, সেটা কিন্তু ভ্যারি করে। আবার আগেও বলেছি যে রিয়াক্টিভ ক্লোজ সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু কম্পোনেন্টগুলোর কম্পোজিশন মানে কার কত মোল আছে সেটা পরিবর্তিত হয়, ঠিক আছে। সো আমি কি বললাম না, এই চারটে ডেফিনেশন, এটা হচ্ছে মোর জেনারেল ডেফিনেশন। তো তুমি এটা ওপেন সিস্টেমের ক্ষেত্রে কাজে লাগাতে পারো, ক্লোজ সিস্টেম মানে যে কোনো ক্লোজ সিস্টেম, সেটা রিয়াক্টিভ হোক কি নন রিয়াক্টিভ হোক, কাজে লাগাতে পারো। কারণ নন রিয়াক্টিভের ক্ষেত্রে এইগুলো তোমার ভ্যারি করবে না, তার মানে বেসিক্যালি ইউর এইগুলো যদি তুমি ভ্যারি না করে কনস্ট্যান্ট থাকে, তার মানে বেসিক্যালি তখন ইউ ইজ এ ফাংশন অফ এন্ট্রপি এন্ড ভলিউম, ঠিক আছে। তাহলে জেনারেলভাবে আমরা এইচ এ জিটাকেও একইভাবে ডিফাইন করতে পারি। এইবার দেখো এই ডেফিনেশন অনুযায়ী তোমার ফ্রি এনার্জিটা যদি তোমার টেম্পারেচার, প্রেশার এবং মোল নাম্বারের উপর ডিপেন্ড করে, সরি, তাহলে এই ভেরিয়েবলগুলো টেম্পারেচার, প্রেশার এবং মোল নাম্বার যদি পরিবর্তন হয়, তাহলে জির পরিবর্তন কতটা হবে না, সেটা কিন্তু আমরা এই ফর্মুলা থেকে পেতে পারি, ঠিক আছে। সো ফার্স্ট টার্মটা হচ্ছে চেঞ্জ অফ ফ্রি এনার্জি উইথ রেসপেক্ট টু টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড এনআই। এখানে এই এনআইটা অ্যাকচুয়ালি সিম্বল হিসাবে ইউজ করা হয়েছে, যার অর্থ যে সকল কম্পোনেন্টগুলির মোল নাম্বার একই থাকবে, পরিবর্তন হবে না। মানে কি না, এই যে দেখো এটার অর্থ হচ্ছে তুমি যখন টি এর সাপেক্ষে জি এর ডেরিভেটিভ নিচ্ছ, তখন ডেরিভেটিভ নেওয়ার সময় জি এর যে গাণিতিক রূপ, জি এর যে এক্সপ্রেশন, সেখানে যে প্রেশার টার্ম এবং মোল নাম্বার মানে N1 N2 N3 এই টার্মগুলো থাকবে, সেইগুলোকে কনস্ট্যান্ট ধরতে হবে। কনস্ট্যান্ট ধরে জিটাকে টি রেসপেক্টে ডেরিভেটিভ হবে। তাহলে এটা কি না, ডেরিভেটিভ অফ জি উইথ রেসপেক্ট টু পি কিপিং টেম্পারেচার অ্যান্ড এনআই এখানে আবার সেই সিম্বলিক মিনিং, মানে হচ্ছে সমস্ত কম্পোনেন্টের মোল নাম্বারগুলো সেম থাকবে। এটা ইম্পর্টেন্ট এই জিনিসটা, ডেল জি ডেল এন ওয়ান মানে ফার্স্ট কম্পোনেন্টের মোল নাম্বারের সাপেক্ষে জি এর ডেরিভেটিভ নিচ্ছ, ঠিক আছে। কি কন্ডিশনে না, কন্ডিশনটা হচ্ছে তোমার টেম্পারেচার, প্রেশার এবং এন জে প্রাইম। এখানে এন জে প্রাইমের অর্থ হচ্ছে
এক নম্বর উপাদান ছাড়া বাকি উপাদানগুলির মোল নাম্বার কনস্ট্যান্ট থাকে। একইভাবে এখানে এন জে প্রাইমের মানে দাঁড়াচ্ছে যে 2 নম্বর উপাদান ছাড়া বাকি উপাদান মানে সেটা 1, 3, 4, 5, 6 ডট 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 তাদের মূল নাম্বারগুলো কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তার মানে আমি এদের এই টেম্পারেচার প্রেশার মূল নাম্বার যদি পরিবর্তন হয়, ডি মানে জির কতটা পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা এই ফর্মুলা থেকে পেয়ে যেতে পারি। সেটাকে আরও একটু মানে কম্প্যাক্ট ফর্মে আমরা লিখে থাকি, যেটা হচ্ছে এরকম ডিজি ইজ ইকুয়াল টু, সো এইখানে যে টার্মগুলো আছে, সো ডেল জি উইথ রেসপেক্ট টু ডেল এনআই, এই যে টার্মগুলো আছে এইগুলোকে আমরা সামেশনের মধ্যে লিখতে পারি। ঠিক আছে, সো এখানে এন জে প্রাইমের অর্থ হচ্ছে, এন জে প্রাইমের অর্থ হচ্ছে যে আইথ কম্পোনেন্ট ছাড়া বাকি কম্পোনেন্টের মূল নাম্বারগুলো তোমার ফিক্সড থাকবে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মোর জেনারেল ফর্ম অফ ফ্রি এনার্জি চেঞ্জ। ঠিক আছে, সো এইটা এইটা তুমি সকল সিস্টেমের ক্ষেত্রে, মানে সেটা ওপেন হোক বা ক্লোজ, রিয়াক্টিভ অথবা নন রিয়াক্টিভ ক্লোজ সিস্টেম হোক, তুমি এটা কিন্তু কাজে লাগাতে পারো। ঠিক আছে, সো ধরো যেটা বলছিলাম, ক্যান বি ইউজ ফর ক্লোজ সিস্টেম উইথ কনস্ট্যান্ট কম্পোজিশন। কনস্ট্যান্ট কম্পোজিশন মানে হচ্ছে নন রিয়াক্টিভ সিস্টেম। ঠিক আছে, কি করে অ্যাপ্লাই করতে পারি আমরা? না, যদি তোমার কনস্ট্যান্ট কম্পোজিশন হয় তাহলে প্রত্যেকটি উপাদানের মোল নাম্বারের পরিবর্তন কত? বলছি কনস্ট্যান্ট কম্পোজিশন মানে, কম্পোজিশন মানে হচ্ছে কোন উপাদানের পরিমাণটা কতটা, সেটা হচ্ছে কম্পোজিশন। তো সেই কম্পোজিশনটা যদি কনস্ট্যান্ট হয়, মানে যদি না পাল্টায়, তাহলে প্রতিটি উপাদানের মোল সংখ্যার পরিবর্তন কত হবে? না, দিস ইজ ইজিক্যাল টু জিরো। প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে যদি জিরো হয় তাহলে এই ইকুয়েশনটা কিসে কি কি কোন ইকুয়েশনে পরিণত হবে? না, যে ডিজি ইজিক্যাল টু দিস ওয়ান। আবার দেখো ফার্স্ট স্লাইডে আমরা দেখেছি যে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে এই ধরনের ইকুয়েশনটা লেখা হয়, ডিজি ইজিক্যাল টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি। এবারে এই ইকুয়েশনটা এবং এইটা তুমি যদি তুলনা করো, মানে এই যে তুমি ডিটির যে কোফিশিয়েন্ট, দুটো ইকুয়েশনের ডিটির কোফিশিয়েন্টটাকে তুলনা করো, কম্পেয়ার করলে কি পাবে? না, পাবে তুমি যে ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি অ্যান্ড কনস্ট্যান্ট মোল নাম্বার অফ অল কম্পোনেন্টস ইজিক্যাল টু মাইনাস এস। এবং তুমি যদি ডিপির কোফিশিয়েন্ট কম্পেয়ার করো তাহলে কি পাবে? না, del v del p at constant t and at constant mole number of all components is equal to v। এই দুটো রিলেশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এইগুলো ব্যবহার করা হবে, কাজে লাগবে আমাদের। ঠিক আছে, সো এই যদি হয় তাহলে আমরা এই যে এর যে ভ্যালুটা, এই যে ফর্মটা, এই যে মাইনাস এস, সেটা আমরা এই ইকুয়েশনে বসাতে পারি। সো এইটা যে ভি, সেটা আমরা এই ইকুয়েশনে বসাতে পারি। যদি বসাই তাহলে কি পাই? না, এরকম একটা জিনিস পাই, ডিজি ইকুয়াল টু মাইনাস, সো এই জায়গায় আমরা তাহলে এই জায়গায় কি বসেছি? না, মাইনাস এস বসেছি। দেখো এই যে ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এ নাই ইকুয়াল টু মাইনাস এস, সো মাইনাস এস বসালে কি হয়? মাইনাস এস ডিটি প্লাস ভি ডিপি, সো প্লাস বাকি টার্মটা এই যে এই টার্মটা। ঠিক আছে, হ্যাঁ, সো তাহলে এটা এই ইকুয়েশনটা কিন্তু যে কোনো সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সো আমি শুধু এই যে এইটার ফর্মটা বের করার জন্য আমি জেনারেল যে এক্সপ্রেশন সেটাকে আমি কনস্ট্যান্ট কম্পোজিশন বিশিষ্ট একটা পুরো সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, এবং অ্যাপ্লাই করে দেখলাম যে ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, এবং আমরা পুরো সিস্টেমের ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন আগেই দেখেছি। সো এই দুটো কম্পেয়ার করলে তাহলে এইটার রূপ হচ্ছে মাইনাস এস আর এইটার রূপ হচ্ছে ভি, তাহলে এই মাইনাস এস এবং ভিটা যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে কী পাবো? ডিজি ইকুয়াল টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি প্লাস দিস ওয়ান। সো এইটাকে আর একটু কম্প্যাক্ট ফর্মে লেখা হয়, যেটা হচ্ছে ডিজি ইকুয়াল টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার অফ মিউ আই ডিএনআই। সো মিউ আইটা কিটা অ্যাকচুয়ালি? না, এই জিনিসটাকে আমরা বলছি যে এইটা এই জিনিসটাকে আমরা বলছি মিউ আই। এই মিউ আইটা হচ্ছে আমাদের কেমিক্যাল পোটেনশিয়াল। মিউ আইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। মিউ আইটা হচ্ছে আমাদের কেমিক্যাল পোটেনশিয়াল। সো এই যে মিউ আই, সো
এই যে এখানে যে এই মিউ আইটা যেটা পেয়েছি, তো মিউ আই ইজিক্যাল টু কোনটা লিখলাম, মিউ আই ইজিক্যাল টু লিখেছি আমরা মিউ আই ইজিক্যাল টু ডেল জি so del g del ni at constant t p এবং n j প্রাইম। ঠিক আছে, মানে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্যালি কিন্তু এই যে মিউ আই মানে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে আমরা এইভাবে ডিফাইন করি। সো ফিজিক্যালি এইটাকে কীভাবে ডিফাইন করা যায় সেটা তাহলে আমরা পরের লেকচারে